হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলো ইংরাজি নিয়ে একটু আলোচনা করা যাক। আজকের টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ এবং মাত্র তিনটে রুলস দিয়ে মাত্র পুরো ন্যারেশন চেঞ্জ কভার হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জের তোমরা 80% কভার করে দেবে মাত্র তিনটে রুলস দিয়ে, এবং তিনটে রুলস যেটা আমি তোমাদেরকে লিটারালি মানে দাবা করে বলতে পারছি যে এই তিনটে রুলস দিয়ে মাত্র পুরো ন্যারেশন চেঞ্জের 80% তুমি কভার আপ করে দেবে। নর্মাল ন্যারেশন চেঞ্জ কোনো আটকাবেই না, ঠিক আছে? তো আমরা যেসব এখন বইতে দেয় যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এত রুলস মনে রাখার কোনো দরকারই নেই। জাস্ট তিনটে রুল ফলো করবে। চলো শুরু করা যাক ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ, অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জের ব্যাপারটাকে বলে দিই একটু অল্প করে, নাহলে বুঝতেই পারবে না অনেকে যে ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি। ন্যারেশন চেঞ্জের বাংলা মানে হচ্ছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। এবার উক্তি পরিবর্তন কি জিনিস, তোমাকে যদি বলা হয় যে ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি কি, তুমি তখন কি বলবে তাকে? মানে তাকে তো বোঝাতে হবে যে হোয়াট ইজ ন্যারেশন চেঞ্জ। দেখো, একটা জিনিস আমি যদি বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই চেনে, ঠিক আছে? আমি যাদের যাদের শিখিয়েছি তাদেরকে এটা দিয়েই বলি, কারণ এটা দিয়ে বলতে সুবিধা হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আমাদেরকে কথা বলে গেছেন যে তোমরা আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই পুরো ডিটো যে কথাগুলো বললাম, এটা পুরো ডিটো নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি, ঠিক আছে? তো একটু লিখি আমি। নেতাজি বলেছেন, কমা ইনভার্ট কমার মধ্যে কি লিখেছে, তোমরা আমাদের রক্ত দাও, কমা আমি তোমাদের স্বাধীনতা দেব। ওকে, এটা পুরো ডিটো নেতাজি সুভাষচন্দ্র বোস যা বলেছেন সেটাই আমি পুরো ডিটো তুলে দিলাম। এবার এটাকেই যদি আমি অন্য কারোর কাছে বলতে চাই এবং সেটা যদি ডিটো না বলতে চাই, ও এই কথাটাকে অন্য কাউকে বলতে হবে, কিন্তু আমি ডিটো বলতে চাইছি না, ঠিক আছে? তাহলে কিভাবে বলবো? তাহলে লিখবো যে নেতাজি বলেছিলেন যে, নেতাজি বলেছেন বা বলেছিলেন, যেটাই হোক, যে এখানে বলেছে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে এখানে যদি যে বলে আমি যদি আবার ওই কথাটাই রিপিট করি যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তাহলে এটা তুমি তো বলছো না, এটা তো নেতাজির কথা, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। তাহলে তুমি তো বলছো না যে তোমরা আমাদের রক্ত দাও। তুমি যখন বলবে যে নেতাজি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, তখন তুমি মানে দাঁড়াবে যে তোমাকে রক্তটা দিতে বলছে, নেতাজিকে নয়। বুঝেছো? তাহলে যে আমরা তাকে রক্ত দেব আর তিনি আমাদের স্বাধীনতা দেবেন, ঠিক আছে? এইটা হলো উক্তির পরিবর্তন। তাহলে কিভাবে একটা যখন কোনো কথাকে বা কারোর উক্তিকে আমি পাই টু পাই কপি করে যখন লিখবো, ডিট্টো কপি যেটাকে বলা হয়, সেটা যখন লিখবো তখন আমাদের ইউজ করতে হয় ইনভার্টেড কমা। এই যেখানে ইনভার্টেড কমা দিয়েছি, এই ইনভার্টেড কমা ইউজ করতে হয়। কিন্তু সেটা যখন আমি অন্যকে বলবো, তখন কিন্তু আর ইনভার্টেড কমা ইউজ করতে হয় না। তখন যখন অন্যকে ইনভার্ট কমা ছাড়া বলতে চাইবো, তখন আমাকে কি বলতে হবে, যে নেতাজি বলেছিলেন যে আমরা তাকে রক্ত দেবো আর তিনি আমাদের স্বাধীনতা দেবেন। একটু ঘুরিয়ে বলতে হয়। দ্যাট ইজ কল্ড ন্যারেশন চেঞ্জ। এটাকে বলা হয় উক্তি পরিবর্তন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো, তাহলে ন্যারেশন চেঞ্জ কি বলে? ন্যারেশন চেঞ্জ কারোর কথাকে বা কারোর উক্তিকে অ্যাজ এ থার্ড পার্সন, তুমি ধরো দুজনের মধ্যে কথোপকথন শুনছো, সেই কথোপকথনটাকে অ্যাজ এ থার্ড পার্সন তুমি শুনলে, দিয়ে সেটাকে গিয়ে অন্য কারোর কাছে তুমি বলবে, সেইটাকে বলা হবে ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, এবারে আমি একটু ন্যারেশন চেঞ্জের ব্যাপারে এবার একটু ডিটেলে চলে আসি। দেখো,
এক্সাম্পল ছাড়া কিছু বোঝা যায় না, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো বলছে হি সেড, সে বলেছিল, কমা ইনভার্ট কর মধ্যে, আই হ্যাভ বট, আই হ্যাভ বট আ নিউ স্টোরি। এবার সব থেকে ভালো উদাহরণটাকে বোঝার জন্য বা ন্যারেশন চেঞ্জ বোঝার জন্য তোমরা এটা সাপোজ ধরে নাও যে রাম শ্যামকে বলছিল, রাম শ্যামকে বলছিল, ঠিক আছে, SHYAM, রাম শ্যামকে কথাটা বলছিল, আর তুমি অ্যাজ এ থার্ড পার্সন ইউ, তুমি অ্যাজ এ থার্ড পার্সন ইউ ওই দুজনের কথাটা শুনেছো। রাম শ্যামকে কি বলেছে যে আই হ্যাভ বট আ নিউ স্টোরি বুক, তাহলে এটা রাম শ্যামকে বলেছে, মানে হি সেড, সে বলেছিল। ওকে, এবার এই কথাটা গিয়ে তুমি তোমার বাড়িতে মাকে বলবে, তা কি বলবে তখন? তখন বলবে যে সে বলেছিল যে, আমি বাংলা লিখছি তাহলে বোঝা যাবে, সে বলেছিল যে, আচ্ছা, আই হ্যাভ বট, এবার আইটা তো তুমি আমি বলবে না তখন, তুমি যখন তোমার মাকে বলবে তখন তুমি কি বলবে যে সে বলেছিল যে আমি একটা নতুন স্টোরি বুক কিনেছি, তাহলে তোমার মা ভাবে তুমি কিনেছো, ঠিক আছে। তুমি ওই ওদের কথাটা তুমি তোমার মাকে বলতে চাইছো, তাহলে কি বলবে যে সে বলেছিল যে সে একটা নতুন স্টোরি বুক কিনেছে বা নতুন গল্পের বই কিনেছে, যে সে একটা নতুন গল্পের বই কিনেছে। ওকে, ইংরেজিতে লিখলে কি হবে এটা? হি said that, he said that he had bought a new storybook. ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমি যখন এই ন্যারেশন চেঞ্জ করে কাউকে কথাটা বললাম তখন দেখো কিছু চেঞ্জেস এসেছে। কি চেঞ্জেস দেখো, এখানে কমা ইনভার্ট কমা ছিল, সেখানে তুমি দ্যাট বসিয়েছো। এখানে আই ছিল, সেটা হি হয়ে গেছে। এখানে হ্যাভ বট ছিল, সেটা হ্যাড বট হয়ে গেছে। আর আর সেরকম কিছু চেঞ্জেস হয়নি, তাহলে কিছু চেঞ্জ এসেছে। তো এই চেঞ্জেস গুলোই তোমাকে শিখতে হবে অ্যাজ এ ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। এবারে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে তার কিছু রুলস আছে, তার কিছু প্রপার্টিজ আছে, তার অনেক ভাগ আছে, পার্টের নাম আছে, অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। আসো চলো জেনে নিই তাহলে। ফার্স্ট অফ অল দেখো যে একটা ইনভার্টেড কমার মধ্যে বলছে যে আই হ্যাভ আ নিউ স্টোরি বুক, আই হ্যাভ বট আ নিউ স্টোরি বুক। তো ইনভার্টেড কমার মধ্যে বলছে, তার মানে সে ডিটো ওই তার নিজের কথাটাই, অন্য কেউ গিয়ে ঘুরিয়ে বলছে না। তো এটা, এইটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ? কারণ এটাকে তুমি কোনো রকম চেঞ্জেস করছো না, তুমি জাস্ট সে বলেছে বলে ইনভার্টেড কমা দিয়ে বলছো যে আই হ্যাভ বট এ নিউজ পেপার, সে বলেছিল তারই কথা যে আমি একটা নতুন গল্পের বই কিনেছি। তো যখন কোনো চেঞ্জেস হচ্ছে না, যখন তারই ডিট্টো কথা তুমি ইনভার্ট কমার মধ্যে বলছো, তখন সেটাকে কি বলবো? ডাইরেক্ট তার উক্তি বা ডাইরেক্ট যে সে যেটা বলেছে সেটাই আমি বললাম, তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ। অ্যান্ড তুমি যখন এইটাই গিয়ে তুমি তোমার মাকে পরের দিন গিয়ে বলছো, তখন তুমি তোমার মাকে গিয়ে ডাইরেক্ট বলছো যে ইনভাইট করার মধ্যে ওটা বলছো? বলছো না, তুমি বলছো যে সে বলেছিল যে সে একটা নতুন গল্পের বই কিনেছে। তাহলে এটা কিন্তু চেঞ্জেস করে বলছো, নিজের মতো করে বলছো, রিপোর্ট করছো। তখন এই যে এই পুরো জিনিসটা যেটা তুমি ন্যারেশন চেঞ্জ করলে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট মানে নিজের মতো করে একটা বল, ইনডাইরেক্ট স্পিচ। ওকে, একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। এবারে দেখো, ডাইরেক্ট স্পিচ মানে পুরো ডিটো কপি, আর ডিটো কপি মানে ইনভার্টেড কমা থাকলে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলবো। আর ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? ইনডাইরেক্ট স্পিচ হলো যে তুমি যখন ন্যারেশন করার পরে সেটাকে নিজের মতো করে কাউকে বলছো, তখন হবে সেটা ইনডাইরেক্ট স্পিচ। পরীক্ষাতে ন্যারেশন বলে দেবে না, বলবে
চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তার মানে তোমাকে ওই ইনডাইরেক্ট স্পিচটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মানে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। আবার যদি বলে যে চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ, তাহলে তোমাকে ইনডাইরেক্ট স্পিচ দিয়ে দেবে, সেটাকে তোমাকে ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। ওকে, আর যদি বলে যে চেঞ্জ ইনটু ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, তাহলে তোমাকে যেটা দেবে তার উল্টোটা করতে হবে। ডাইরেক্ট দিলে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট দিলে ডাইরেক্ট করতে হবে। সেই জন্য কোনটাকে ডাইরেক্ট স্পিচ বলে কোনটাকে ইনডাইরেক্ট স্পিচ বলে সেটা জানা দরকার, বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। ধরো এই 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 সেন্টেন্সটাই লিখছি, হি সেড টু মি, এইটা লিখে দিন। হি সেড টু মি, কমা, আই হ্যাভ bought a new storybook. ওকে, এবারে দেখো এখানে কিছু পার্টস আছে, সেগুলো তোমাকে নাম জানতে হবে। দেখো একটা পার্ট হচ্ছে ইনভার্টেড কমার পার্ট। ইনভার্টেড কমার মধ্যে একটা, ঠিক আছে, একটা কথা বলা আছে, যেটাকে বলা হয় এই পুরো জিনিসটাকে, যেটা বলা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে, অর্থাৎ যে কথাটা পাই টু পাই ডিটো তুমি যেটা শুনেছো সেইটাই বলা হচ্ছে, সেইটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আর যে কথাটা বলবে, ঠিক আছে, আগের উদাহরণটা চলে যাও। রাম আর শ্যাম কথা বলছে, তুমি রাম আর শ্যামের কথাটা শুনেছো, যে তুমি তোমার মাকে গিয়ে রিপোর্ট করছো, বা তুমি তোমার মাকে গিয়ে বলছো যে রাম শ্যামকে বলেছিল যে সে একটা স্টোরি বুক কিনেছে। এই যে রিপোর্ট করছো, তাহলে তুমি রিপোর্টটা নিজে করছো, তোমার মাকে করছো, তা তুমি তোমার মা, এই যে রিপোর্ট যেটা করছো সেইটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। ওকে, দুটো পার্ট। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে ইনভার্টেড কমার পার্ট। ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। ওকে, দেখো রিপোর্টিং স্পিচে একটা, যে বলছে, সে, যে হি, এ হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে কি বলা হবে? সাবজেক্ট। একটু নিচে বড় করে দিই, সাবজেক্ট, SUB, SUBJ, সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, এবার কেউ যদি সাবজেক্ট অবজেক্ট না জানো, তাহলে ওটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে, যে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, মানে সাবজেক্ট কি করে বের করে, অবজেক্ট কি করে বের করে, বা একটা সেন্টেন্স দেখে বুঝতে হবে যে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, এইটুকু তো করতেই হবে। কারণ তুমি এখন ন্যারেশন শিখছো, তার মানে তোমাকে ভেবে নিতেই হবে তুমি এইগুলো জেনে জেনে আছো। এইগুলো যদি না জানো, তাহলে ন্যারেশন চেঞ্জ এখন শিখতে পারবেই না। বুঝতে পারছো? তোমাকে অ্যাটলিস্ট এইগুলো জানতে হবে ন্যারেশন চেঞ্জ শেখার জন্য। তাহলে সাবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। দেখো হি সেইড টু মি, সে কাকে বলছে? আমাকে বলছে, আমাকে বলছে। তাহলে মি, এখানে কি হবে? মি হবে অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। ওকে, আর এখানে সেইড অথবা সেইড টু যেটা থাকুক, এইটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ভার্ব। ভার্ব অফ রিপোর্টিং স্পিচ। আমি এটা শর্টকাটে লিখে দিলাম RS, রিপোর্টিং স্পিচ। তাহলে ভার্ব অফ রিপোর্টিং স্পিচ। তাহলে কমার বাইরে যেটুকু থাকে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বোঝা গেছে। এরপর আসি রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ বলা হয় ইনভার্টেড কমার ভেতরেরটাকে। ইনভার্টেড কমার ভেতরেও একটা স্পিচ আছে যেহেতু, তাহলে সেখানেও একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট থাকার কথা। দেখো আইটা হচ্ছে এখানে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। ওকে, দেখো হ্যাভ বট, এই পুরোটা হ্যাভ বট, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। আরে দেখো কি কিনেছিল, কি দিয়ে প্রশ্ন করলে আমাদের অবজেক্ট পাওয়া যায়, তাহলে কি কিনেছিল? আ নিউ স্টোরি বুক। তাহলে আ নিউ স্টোরি বুক, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট? না,
রিপোর্টিং স্পিচের অবজেক্ট, তাহলে অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ, অবজেক্ট অফ রিপোর্টিং স্পিচ। তাহলে এখান থেকে আমি কি কি শিখলাম, যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার দেখো, একটা সেন্টেন্স গঠন করতে গেলে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটেই থাকে না। একটা সেন্টেন্স মিনিমাম কি দিয়ে গঠিত, মিনিমাম একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, ঠিক আছে, এবং ভার্বটাকে মেইন ভার্ব হতে হবে, অন্য কোনো ভার্ব হলে হবে না। এবার অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, আর সাথে কমপ্লিমেন্ট থাকতেও পারে, না থাকতে পারে। যেমন এখানে কোনো কমপ্লিমেন্টস নেই, কমপ্লিমেন্ট এখানে নেই, কিন্তু কমপ্লিমেন্ট থাকতেও পারে, ঠিক আছে। তো এই গেল আমাদের পুরো একটা ন্যারেশনের যে আমাদের কোটেশন, সেই কোটেশনের শ্রেণী বিভাগ বলতে পারো, বা কাকে কি বলে সেটা বলতে পারো। এটা জানার দরকার আছে অবশ্যই। তুমি ন্যারেশন চেঞ্জ শিখছো এবং কাকে কি বলে জানো না, সেটা তো ভালো দেখায় না। তো এবার নেক্সট পার্টে চলে আসো, যে আচ্ছা, এইখানে দেখো, এইটার যদি আমি ন্যারেশন চেঞ্জটা করি, মানে অ্যান্সারটা আমি যদি করি এখানে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি করবো বলো তো। অ্যান্সারটা দেখো এখানে করা হচ্ছে, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল, সে কি বলেছিল, যে আমি একটা স্টোরি বুক কিনেছি। তাহলে এটা যদি কেউ একজন তার মাকে গিয়ে বলে, কি বলবে, যে সে আমাকে বলেছিল, বা তুমিই ধরো, তুমি তোমার মাকে গিয়ে কথা বলবে, কি বলবে, যে সে আমাকে বলেছিল যে সে, মানে হি, আর কিনেছিল, আর হি হ্যাড বট আ নিউ স্টোরি বুক, এটা। এবার দেখো এখানে কিছু চেঞ্জেস রয়েছে। কি কি চেঞ্জেস দেখো, সেড টু এখানে ছিল, সেড টু, সেড টুটা হয়ে গেছে টোল্ড। চেঞ্জেস গুলো, নিয়মগুলো আসবো, ভেবো না যে এখন এখানেই ন্যারেশন চেঞ্জ শুরু করে দিলাম। ন্যারেশন চেঞ্জ এখনো শুরুই হয়নি। আমি জাস্ট তোমাকে এখন দেখাচ্ছি যে একটা ন্যারেশন চেঞ্জ করলে কোথায় কোথায় চেঞ্জেসটা হয়, সেটা জাস্ট দেখে নাও। এবারে চেঞ্জেস গুলো কিভাবে হয় সেটা আসছে পরের স্টেপে, ঠিক আছে। দেখো, এখানে ইনভার্টেড কমা ছিল, সেটা উঠে গিয়ে এখানে দ্যাট বসে গেছে, এটা চেঞ্জেস হয়েছে। সেড টুটা টোল্ড হয়েছে, এটা চেঞ্জেস হয়েছে। আই ছিল এখানে, আই, আইটা হয়ে গেছে হি, এখানে একটা চেঞ্জেস হয়েছে। এখানে ছিল হ্যাভ বট, এখানে হয়ে গেছে হ্যাড বট, তাহলে হ্যাভটা হ্যাড হয়ে গেছে, এটা একটা চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। আর দেখো এই নিউজ স্টোরি, নিউজ স্টোরি কিছু চেঞ্জেস হয়েছে। তাহলে এখানে দেখো চারখানা চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। তো এই চারখানা চেঞ্জেস কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সমস্ত কিছু দেখতে থাকো, বুঝে যাবে অটোমেটিক। এইটা বোঝার পরে তুমি বলবে, বা ন্যারেশন তো সোজা হয়, এতদিন ন্যারেশন শিখতে পারছিলাম, মানে ভালো করে বুঝতে পারছিলাম, এই পারছিলাম, এবার দেখবে ন্যারেশন জলের মতো হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, চেঞ্জেস গুলো আমি এবার লিখছি, কি কি চেঞ্জেস, কি কি চেঞ্জেস হচ্ছে দেখে নাও। চেঞ্জ ইন সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। চেঞ্জ ইন সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের সাবজেক্টে চেঞ্জ হয়েছে। দেখ, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে কে ছিল, দেখো আই ছিল, সেটা চেঞ্জ হয়ে হি হয়েছে, ক্লিয়ার। আর কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ ইন ভার্ব অফ রিপোর্টেড স্পিচ, চলে আসো আগে। রিপোর্টেড স্পিচের ভার্ব কে ছিল এখানে হ্যাভ বট, হয়ে গেছে হ্যাড বট। চেঞ্জ ইন অবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ, দেখো এইটা বলবে তো চেঞ্জ হয়নি, কেন হয়নি, কারণ এখানে আনইউজ স্টোরি বুক, এখানেও আনইউজ স্টোরি বুক, দুটোই একই জিনিস, তুমি বলবো চেঞ্জ হবে। কিন্তু কখনো কখনো এমন অবজেক্ট থাকে যেখানে এই চেঞ্জেস গুলো করতে হয়, ঠিক আছে। আর কি, কিছু কিছু চেঞ্জ থাকে সেটা কমপ্লিমেন্টেও চেঞ্জ করতে হয়, তাহলে চেঞ্জ ইন কমপ্লিমেন্ট অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের কি কি চেঞ্জ হচ্ছে সেইটা এখন আমি লিখলাম, সাবজেক্টে চেঞ্জ হবে, ভার্বে চেঞ্জ হবে, অবজেক্টে চেঞ্জ হবে, আর কমপ্লিমেন্টে চেঞ্জ হবে। এবার তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, আমি একটা তথ্য এখানে দিয়ে দিচ্ছি। কি তথ্য, না একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি করে হয়, না একটা সেন্টেন্স হয় সাবজেক্ট প্লাস এখানে ভার্ব থাকে, তারপরে থাকে অবজেক্ট, তারপরে থাকে কমপ্লিমেন্ট,
ঠিক আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে জানতেই হবে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি না জানো তাহলে তুমি করতে পারবে না। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি জেনে গেলে, তাছাড়া বাদে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বাদে বাকি যে পার্টটুকু পড়ে থাকে সেই পার্টটুকুকে বলা হয় কমপ্লিমেন্ট, মানে যেটা সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। বুঝতে পেরেছো? ধরো আগের আগের যে উদাহরণটা আই হ্যাভ বট, এটাই লিখে দিই। আই হ্যাভ বট আ নিউ স্টোরি বুক। এখানে আরেকটা এক্সট্রা করে দিলাম টুডে। দেখো এখানে আইটা হলো সাবজেক্ট, ওকে। হ্যাভ বট এই পুরোটা, এটা কি হবে? এটা ভার্ব। আর নিউ স্টোরি বুক এটা কি? অবজেক্ট। কিন্তু দেখো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আর কি পড়ে রয়েছে? আর পড়ে রয়েছে দেখো টুডে। এটা যদি থাকে তাহলে এইটাই তোমার কমপ্লিমেন্ট পার্ট। মানে কমপ্লিমেন্ট পার্ট মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় কমপ্লিমেন্ট পার্ট। ওকে, চলো নেক্সট। এই চেঞ্জেস গুলো কিভাবে হয় ভালো করে বুঝে নাও। এই চেঞ্জেস গুলো হচ্ছে কিভাবে, একটু যদি তোমরা বাংলা করতে পারো, বাংলা অবশ্যই করতে হবে, বাংলা ছাড়া তুমি এই ন্যারেশন চেঞ্জ বুঝতে পারবে না ঠিকঠাক। ঠিক আছে, তুমি বাংলা করো। সে বলেছিল, এইটাই বলছে এখানে। সে বলেছিল আমাকে, সে আমাকে বলেছিল, কি বলেছিল? ইনভার্টেড কমার মধ্যে, মানে ও যেটা বলেছে সেটা ডিটো কপি। আই হ্যাভ বট আ নিউ বুক, আমি একটা নতুন গল্পের বই কিনেছি। এটা যখন তুমি তোমার মাকে গিয়ে বলবে তখন কি বলবে? সে আমাকে বলেছিল যে সে একটা নতুন গল্পের বই কিনেছে, এরকমই বলবে। তখন তো আর আমি বলবো না। তাহলে কি চেঞ্জেস হলো? দেখো সে বলেছে, সে বলেছিল আমাকে যে সে একটা গল্পের বই, তাহলে এই যে আমি থেকে সে হয়ে যাচ্ছে, এই যে আই থেকে হি হয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটা অ্যাকর্ডিং টু রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ওয়াইজ হচ্ছে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যে থাকবে সেই ওয়াইজ তোমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ হবে। তোমাকে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ এইসব জানতেই হয়, ওই জন্য আমি প্রথমেই বলে দিলাম রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, এই চেঞ্জেস গুলো হবে। নেক্সট, তোমার কি চেঞ্জ হবে? ভার্বের চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচের ভার্বের চেঞ্জ, রিপোর্টেড স্পিচের ভার্বের চেঞ্জ একদম সিমিলারলি রিপোর্টিং স্পিচের ভার্ব ওয়াইজ হবে। রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের অবজেক্টের চেঞ্জ হবে। তাহলে রিপোর্টেড স্পিচ কি? কমার ভেতরের, কমার ভেতরের মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। সেটাইতে যে চেঞ্জ হবে সেই চেঞ্জের জন্য কে দায়ী থাকবে? বাইরে যে আছে, বাইরে যে অবজেক্টটা আছে বা সাবজেক্ট আছে বা ভার্ব আছে যে বলো, তারা দায়ী থাকবে। বুঝতে পেরেছো কেন হয়? এবার চলো, কিছু রুলস আছে, রুলস। এবার রুলসে আসা যাক। আচ্ছা, রুলসের আগে তোমাদের একটা জিনিস বলবো, সেটা হলো ন্যারেশন চেঞ্জ শিখছো তার আগে একটু ভার্বের কনসেপ্ট জেনে নাও। ভার্বের কনসেপ্ট, ঠিক আছে? ভার্ব, এটা ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে লাগবে ভার্বের কনসেপ্ট। ভার্ব মেনলি আমরা তিন প্রকারের বলে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে মোডাল, মোডাল ভার্বস। একটা হচ্ছে অক্সিলারি ভার্বস। আরেকটা কি? আরেকটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, ভার্বের কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট ইন ন্যারেশন। ভালো করে এটা বুঝে নাও। একটা সেন্টেন্সে তিন রকমের ভার্ব থাকতে পারে, ঠিক আছে? মোরাল ভার্ব থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে এবং মেন ভার্ব থাকতে পারে। তার আগে তোমরা সবাই জানো যে মেন ভার্ব কি জিনিস? মেন ভার্ব হচ্ছে যেগুলো কাজ করা বোঝায়, অ্যাকশন ভার্ব বলা, অ্যাকশন ভার্ব, ঠিক আছে? যে সমস্ত ভার্ব গুলো কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে? কাজ করা, যে সমস্ত ভার্ব কাজ করা বোঝায়, দ্যাট ইজ অ্যাকশন ভার্ব। যেমন গো, গো মানে যাওয়া, মানে কোনো কাজ করছো। তারপরে ধরো সি মানে তাকানো, হেয়ার মানে শোনা, ঠিক আছে? তারপর ধরো ঘুমানো, দৌড়ানো, ঠিক আছে? তারপর কথা বলা, এগুলো ধরো কোনো কাজ করছো, সেগুলো হচ্ছে তোমার কোনো কিছু দেওয়া, কোনো কিছু নেওয়া, এগুলো ধরো সব কাজই হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে মেন ভার্বস। আরেকটা থাকে অক্সিলারি ভার্বস, এর আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্বস। ঠিক আছে, তো অক্সিলারি ভার্বস কোনগুলো হয়? দেখো এখানে লিখে দিচ্ছি অক্সিলারি ভার্ব। প্রথমে বি ভার্বস,
বি ভার্বসের মধ্যে কোনগুলো পড়ে? বি ভার্বসের মধ্যে পড়ে am, is, are, was, were, being, been। ওকে, এগুলো বি ভার্বসের মধ্যে পড়ে। ডু ভার্বস, ডু ভার্বসের মধ্যে কোনগুলো পড়ে? ডু, ডিড, ডান, এগুলো ডু ভার্বের মধ্যে পড়ে। হ্যাভ ভার্বের মধ্যে কোনগুলো পড়ে? হ্যাভ ভার্বস, হ্যাভ ভার্বসের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এগুলো হচ্ছে তোমার চেনা জানা অক্সিলারি ভার্ব, এখনো আছে, ওগুলো অত দরকার পড়ে না, এগুলো মেনলি তোমার দরকার পড়বে। তাহলে বি ভার্বস, ডু ভার্বস আর হ্যাভ ভার্বস। বি ভার্বস এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন, বিন। আর ডু ভার্বস এর মধ্যে পড়বে ডু, ডিড, ডান। আর হ্যাভ ভার্বস এর মধ্যে পড়বে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার দেখো মোডাল ভার্বস। মোডাল ভার্বস এর মধ্যে কোনগুলো পড়ে? শ্যাল, শুড, উইল, উড, WOULD, উড। ঠিক আছে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ইট ইজ। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলা হয় মোডাল ভার্বস। ওকে, এগুলো এরকম করে লেখার কারণ, শ্যাল হচ্ছে তোমার V1 মানে প্রেজেন্ট টেন্স, শুড হচ্ছে তোমার V2 পাস্ট টেন্স, উইল হচ্ছে V1 প্রেজেন্ট টেন্স, উড হচ্ছে V2 পাস্ট টেন্স, মে হচ্ছে V1, মাইট হচ্ছে V2। তাহলে তোমাকে ভার্বের কনসেপ্ট যদি না থাকে তাহলে তুমি টেন্স করতে পারবে না, ভার্বের কনসেপ্ট না থাকলে তুমি ন্যারেশন করতে পারবে না, ভার্বের কনসেপ্ট না থাকলে তুমি ভয়েস করতে পারবে না, ভয়েস চেঞ্জ, ভার্বের কনসেপ্ট না থাকলে তুমি ডিগ্রি চেঞ্জ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না তোমার যদি ভার্বের কনসেপ্ট না জানা থাকে। ঠিক আছে, তাহলে আমি একটা মোদ্দা কথা, একটা ভার্বের আলোচনা করে দিলাম এখানে। এবার দেখো, ভার্ব জানতে গেলে তোমার এই তিনটে জানলেই হবে না, এই তিনটের সাথে তোমাকে V1, V2, V3 জানতে হবে। ঠিক আছে, তোমাকে যদি বলে গো, তাহলে গো এর এটা হচ্ছে V1, গো এর V2 হবে ওয়েন্ট, এটাকে বলা হয় V2। আর গন, এটাকে বলা হয় V3। গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন। তাহলে এইগুলো তোমাকে জানতে হবে, V1, V2, V3 ফর্ম। তার সাথে আরো একটা জিনিস জানতে হবে যে এই যে মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, তিন রকমের ভার্ব হয়, তিন রকমের ভার্বের মধ্যে কিভাবে একটা সেন্টেন্সে পৌঁছে। ধরো একটা সেন্টেন্সে একটাই ভার্ব আছে, ঠিক আছে, ধরো বললো হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এইখানে তোমার ভার্বকে হি গোজ টু স্কুলের মধ্যে ভার্ব হচ্ছে তোমার গোজ। ঠিক আছে, আর দেখো একটাই ভার্ব আছে, একটা ভার্ব মানে সেটা কোন ভার্ব হবে? মোডাল হবে, অক্সিলারি হবে, মেন হবে, তিনটে তো আছে, কোনটাকে কি বলবো? ঠিক আছে, এইটা তোমাদের অনেক ভোগাবে এবং ভোগায়ও আশা করি। মানে কোনটা কোন ভার্ব হয় তুমি বুঝতে পারো না। দেখো, এই তিনটে ভার্ব যদি কখনো বসে, তাহলে কোনো সেন্টেন্সে যদি তিনটেই ভার্ব থাকে, থ্রি ভার্ব যদি প্রেজেন্ট থাকে, তাহলে তাদের অর্ডার হয় ফার্স্টে সবসময় মোডাল বসবে, ফার্স্টে সবসময় তোমাকে মোডাল বসাতে হবে, দেন তোমাকে বসাতে হবে অক্সিলারি, দেন তোমাকে বসাতে হবে মেন ভার্ব। দেখো, ন্যারেশন করছো, ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, এখানে ন্যারেশন করছো, ন্যারেশন করছো মানে তোমাকে শুধু ন্যারেশনের রুলস জানলে হবে না, তোমাকে বুঝতে হবে ন্যারেশনটা হচ্ছে কি করে, বা ন্যারেশনের জন্য আমার কি কি দরকার। তো এই যে এতগুলো জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি বা বলছি, এটার মানে এই নয় যে তোমাদেরকে আমি ওভার মানে ওভার বার্ডেন করে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো তোমাদের জানতে হবে, এগুলো ক্লাস 3, 4 এর জিনিস, যেগুলো সবাই জানে। ঠিক আছে, এইটা হয়তো জানে না যে কোন অর্ডারে বসে, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে বাকি কোনগুলোকে মোডালস বলে, কোনগুলো অক্সিলারি বলে, মেন্স বলে, সেটা সবাই জানে। ইনফ্যাক্ট এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, এমন বড় ছোট মিডিয়াম যা, মানে যে কেউ এই ভিডিওটা দেখে ন্যারেশন চেঞ্জ অতি সহজেই করে দিতে পারবে। তো এইগুলো ফান্ডামেন্টাল জিনিস এবং এগুলো জানা প্রয়োজন, তো তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে তিনটেই ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, তুমি কোনো সেন্টেন্স দেখে বলছো না এখানে তিনটে ভার্ব আছে, তাহলে তিনটে ভার্বের মধ্যে অর্ডার কি হবে? প্রথমে মোরাল বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে মেন বসবে। কোনো ভার্বে, কোনো সেন্টেন্সে ধরো দুটো ভার্ব রয়েছে, দুটো ভার্ব, তাহলে দুটো ভার্বের কি হবে? হয় মোরাল বসবে,
প্রথমে হয় মোডাল বসবে অথবা অক্সিলারি বসবে, দেন মেন ভার্ব বসবে। বুঝতে পেরেছো? আর যদি একটাই ভার্ব থাকে, ওয়ান এন্ড অনলি ভার্ব থাকে, একটাই ভার্ব, তাহলে সেইটা কি হবে? সেইটা হবে মেন ভার্ব। তাহলে মোদ্দা কথা একটা জিস্ট করে বলে দিচ্ছি, একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব দেখতে পাও, হি গোজ টু স্কুল, তাহলে গোজ হচ্ছে তোমার মেন ভার্ব। একটা ভার্ব থাকলে সেটা মেন ভার্ব ছাড়া হবে না, কারণ মেন ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না। দুটো যদি ভার্ব থাকে, হি হ্যাজ গান টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে? তাহলে দেখো দুটো ভার্ব, একটা হ্যাজ আছে আর একটা গান আছে, একটা ইজ আছে একটা গোয়িং আছে, তাহলে দুটো ভার্ব হয়েছে। দুটো ভার্বের মধ্যে ফার্স্ট সেটটা কি হবে? হয় মোডাল হবে অথবা অক্সিলারি হবে। এবার দেখো তুমি হ্যাভ বা হ্যাজ তুমি মোডালে বলবে, মোডালে বলবে না, তাহলে এখানে তোমাকে অক্সিলারি বলতে হবে। তাহলে অক্সিলারি হবে, পরেরটা মেন হবে, গন বা যেটা বলছো ওটা মেন ভার্ব হবে। সিমিলারলি তিনটে ভার্ব থাকে, হি হ্যাজ বিন গোয়িং, হি হ্যাজ বিন ইটিং, ইট হ্যাজ বিন রেনিং, ঠিক আছে? এরকম যদি থাকে তো তিনটে ভার্ব আছে। তিনটে ভার্ব কি কি? হ্যাজ আছে, বিন আছে আর রেনিং আছে। হ্যাজ আছে, বিন আছে আর গোয়িং আছে। হ্যাজ আছে, বিন আছে, ইটিং আছে। তো তিনখানা ভার্ব, তিনখানা ভার্বের মধ্যে দেখো হ্যাজও অক্সিলারি ভার্ব, বিনও অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে দুটো অক্সিলারি ভার্ব হতে পারে, একটা মোডাল একটা অক্সিলারি একটা মেন। তাহলে মোডাল যদি না থাকে তাহলে তোমার দুটো অক্সিলারি ভার্ব থাকবে আর একটা মেন থাকবে। আর যদি মোডাল থাকে, হি উইল হ্যাভ ফিনিশড, সে একটা কাজ করে থাকবে, একটা কাজ শেষ করে থাকবে। হি শ্যাল হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে দেখো শ্যাল বা উইল যেটা করলো সেটা হচ্ছে তোমার মোডাল ভার্ব, পরেরটা হলো তোমার অক্সিলারি ভার্ব হ্যাভ, অ্যান্ড ডান বা ওয়ার্কড যেটা করেছো সেটা হলো তোমার মেন ভার্ব। তাহলে বুঝতে পারলে এইভাবে। তাহলে তোমার যদি তিনটে ভার্ব থাকে, তিনটে ভার্বের মধ্যে লাস্ট, একদম লাস্ট ভার্বটা হবে তোমার মেন ভার্ব। এত কিছু কেন বলছি? কারণ ন্যারেশন চেঞ্জে ভার্বের একটা চেঞ্জ আসে, ঠিক আছে? সেই চেঞ্জটা কোন ভার্বের হয় জানো? এত ভার্ব থাকলে এত টেন্স আমাদের পড়তে হয়, এত টেন্স পড়ার দরকার নেই। জাস্ট ফার্স্টে যে ভার্বটা থাকে সেই ভার্বের চেঞ্জ করলেই আমার ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? ওই জন্য এত কিছু বলা, যে তিনটে ভার্ব থাকে, এই ভার্ব থাকে, একটা ভার্ব থাকে, দুটো ভার্ব থাকে। ফার্স্ট যে ভার্ব থাকবে, একটা ভার্ব থাকলে একটা ভার্বে চেঞ্জ করবো, দুটো ভার্ব থাকলে প্রথম ভার্বে চেঞ্জ করবো, তিনটে ভার্ব থাকলে প্রথম ভার্বে চেঞ্জ করবো, বাকি দুটো ভার্ব অ্যাজ ইট ইজ রেখে দিতে হয়। এখানেই ন্যারেশন চেঞ্জের শুরু। দেখো এবার নিয়ম, কিছু রুলস আছে অবশ্যই ন্যারেশন চেঞ্জে, রুলস গুলো এবার দেখো। ফার্স্টে ভার্বের রুলস বলে দিচ্ছি, ভার্বের রুলসটাই মেন ন্যারেশন চেঞ্জে। তোমার ভার্বের রুলসটাই মেন, ভার্বের রুলস যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ আটকে পাবে না। যে সাবজেক্টের অবজেক্টে চেঞ্জ হচ্ছে সেটারও আমি বলে দেবো, কিন্তু ভার্বের রুলসটা এখানে মেন। তাহলে ভার্বের চেঞ্জটা দেখে নাও, ভার্বের চেঞ্জ, ঠিক আছে? ভার্ব কিরকম? ভার্ব থাকে, একটা ন্যারেশন চেঞ্জ করতে গেলে দুটো ভার্ব থাকে। দুটো কি কি ভার্ব? একদিকে হচ্ছে ইনভার্ট কমার বাইরে রিপোর্টিং স্পিচের যে একটা ভার্ব, আর ইনভার্ট কমার ভেতরে রিপোর্টেড স্পিচের একটা ভার্ব। তাহলে আমি এখানে দুটো ভার্ব লিখছি, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে ওই শর্টকাটে লিখছি, তোমরা বুঝে নেবে যে ভার্ব অফ দ্য রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব। আরেকটা হচ্ছে এদিকে রিপোর্টেড, রিপোর্টেড ভার্ব বলে লিখছি কারণ তোমরা ওটা অ্যাজ এ বুঝে নেবে যে ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? তাহলে রিপোর্টেড ভার্ব, এটা হচ্ছে কমার ভেতরের ভার্ব, রিপোর্টেড ভার্ব। আর কমার বাইরের ভার্ব কোনটা? কমার বাইরের ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব। গুলিয়ে গেলে কিন্তু হবে না, মনে রাখতে হবে। যদি কখনো গুলিয়ে যায়, এটা হচ্ছে ভিডিও, তো রেকর্ডেড ভিডিও, তো এটাকে তুমি আবার আগে নিয়ে যাবে, আবার আগে নিয়ে আবার পুনরায় দেখবে, পুনরায় দেখে আবার বুঝবে। তোমাকে যতবার বুঝতে না পারবে ততবার আগে নিয়ে যাবে, ততবার দেখবে, ততবার বুঝবে, ঠিক আছে? এক সময় না এক সময় তো বুঝতেই পারবে। তো গুলালে হবে না। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব তিন রকমের হতে পারে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর রিপোর্টিং ভার্ব যা হবে সেই ওয়াইজ রিপোর্টেড ভার্বটা চেঞ্জ হবে, মানে কমার ভেতরের ভার্বটা। দেখো রিপোর্টিং ভার্ব যদি ভি1 আর ফিউচার হয়, ভি1 মানে এটা প্রেজেন্ট লিখে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, অর্থাৎ ভি1 আর ফিউচার মানে হচ্ছে শ্যাল বা উইল প্লাস ভি1,
এটা যদি তোমার রিপোর্টিং ভার্বে থাকে তাহলে রিপোর্টেড ভার্বটা আনচেঞ্জড থাকে। তাহলে রিপোর্টেড ভার্ব তোমার কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। রিপোর্টেড ভার্ব মানে কমার ভেতরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যা আছে সেম রেখে দেবে। যদি পাস্ট থাকে পাস্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, ফিউচার থাকলে ফিউচার, এনিথিং। এইবারে আসছে আসল চেঞ্জ, যেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, V2 তে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের তিনটে চেঞ্জ হয়। রিপোর্টেড ভার্ব তিনটে চেঞ্জ হয়। রিপোর্টেড ভার্ব 1 নম্বর, এখান থেকে এটা আর এখান থেকে এটা। 1 নম্বর চেঞ্জ কি? 1 নম্বর চেঞ্জ, রিপোর্টেড ভার্বটা যদি V1 থাকে, মাইন্ড ইট, রিপোর্টেড ভার্বটা যদি V1 থাকে তাহলে V2 হয়। এবং কোন ভার্ব? রিপোর্টেড ভার্বের ফার্স্ট যে ভার্বটা থাকবে, বুঝে নাও, প্রথম ভার্ব। একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো ভার্বের মধ্যে প্রথম ভার্বটা, তিনটে থাকলে তিনটে ভার্বের মধ্যে প্রথম ভার্বটা যেটা থাকবে সেই ভার্বের কথা বলা হচ্ছে। সেটা মোডাল হলে মোডাল, অক্সিলারি হলে অক্সিলারি, অ্যান্ড মেন হলে মেন। ঠিক আছে? প্রথমে যে থাকবে সেই V1 যদি থাকে তাহলে হয়ে যাবে V2। অ্যান্ড দেন আবার প্রথম ভার্বের কথাই বলা হচ্ছে, প্রথম ভার্বটা যদি V2 থাকে তাহলে হয়ে যাবে V had প্লাস V3। আর যদি প্রথম ভার্বটা কোনো কারণে ফার্স্টেই যদি কোনো কারণে ওয়াজ বা ওয়ার দেখে ফেলো তাহলে সোজা লিখে দেবে হ্যাড বিন, হ্যাড বিন। এই কটা চেঞ্জ তোমাকে করতে হবে। তাহলে মেন রুল হচ্ছে এই তিনটে, এবং যে তিনটে আমি বললাম যে তিনটে রুলের ওপরে ন্যারেশন চেঞ্জ দাঁড়িয়ে আছে। V1 হবে V2, V2 হবে হ্যাড V3, আর ওয়াজ ওয়ার হয়ে যাবে হ্যাড বিন। যে তিনটে রুলস এর ওপরে তোমার ন্যারেশন চেঞ্জ দাঁড়িয়ে আছে মেনলি। কারণ প্রথম ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার, ওটা সাধারণত দেয় না, সাধারণত তোমার পাস্ট দিয়ে দেয়, এবং পাস্ট দিয়ে এই তিনটে চেঞ্জের ওপরে তোমার ন্যারেশন চেঞ্জ দাঁড়িয়ে আছে। এবার এত কিছু থিওরি বললাম, এক্সাম্পল না দিলে তো বুঝতে পারবে না। বাই এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনো ন্যারেশন এই তিনটে রুলেই খাটবে, এনিথিং। দেখে নাও। এবার আমি এক্সাম্পল আসছি। ঠিক আছে? ও আরেকটা দেখে নাও, আনচেঞ্জড, যেটা ভুলে যাচ্ছিলাম, আনচেঞ্জড ব্যাপারটা যেটা থাকবে প্রেজেন্ট পাস্ট, এই সরি প্রেজেন্ট আর ফিউচার যদি থাকে তাহলে আনচেঞ্জড হয়। আরেকটা আনচেঞ্জড হয় কখন? যখন সেটা ইউনিভার্সাল ট্রুথ হয়। ইউনিভার্সাল ট্রুথ হয় তখনও কিন্তু রিপোর্টেড ভার্ব আনচেঞ্জ থাকে। কেন আনচেঞ্জ থাকবে? ইউনিভার্সাল ট্রুথ মানে কি? ইউনিভার্সাল ট্রুথ তোমাদের তো বুঝতে হবে, যে কাউকে ইউনিভার্সাল ট্রুথ বলে না। ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা আগে হয়ে এসেছে, যেটা এখনো সেম জিনিসই হচ্ছে, আর যেটা ফিউচারে গিয়েও সেম জিনিসই হবে, সেটাকেই বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। উদাহরণ দিয়ে দিচ্ছি, সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। তো এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আমি জন্মাবার আগে থেকেই হচ্ছে, তোমরা জন্মাবার আগে থেকেই হচ্ছে, এখনো তাই করছে, এবং ভবিষ্যতে তোমরা মারা যাওয়ার পরেও সে একই জিনিস করে যাবে, সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে যাবে। তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু যদি বলা হয় গোলাপের রং লাল, তুমি বলবে না এটা তো ট্রুথই, মাইন্ড ইট, এটা তো ট্রুথই বললাম, গোলাপের রং লাল। ঠিক আছে? তো এটাকে তুমি ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ আলাদা। ট্রুথ মানে যেটা সত্য, ঠিক আছে, যেটা সত্যি সেটা সত্যি। ইংরাজি তুমি শিখছো, এখানে ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথের মধ্যে তোমাদের ডিফারেন্স দেখতে হবে। ট্রুথ মানে যেটা সত্যি কথা, ঠিক আছে, যে আম খেতে মিষ্টি, সত্যি কথা, এটা ট্রুথ। বাট ইউনিভার্সাল ট্রুথ কি? আম কি সবসময় মিষ্টি হয়? ইউনিভার্সাল ট্রুথ মানে কি বললাম? যেটা আগে ঘটবে, যেটা এখনো ঘটছে, এবং যেটা ফিউচারেও ঘটবে। তুমি বললো গোলাপের রং লাল, গোলাপের রং লাল মানে কি তোমরা বলবে যে গোলাপ আগেও লাল কালার ছিল, এখনো লাল কালারের আছে, এবং ভবিষ্যতেও লাল কালারে থাকবে? ধরো শীতকাল এলো, বা গোলাপটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, বা সামথিং কিছু একটা হ্যাপেন্ড হলো, রোদ্দুর পড়লো, গোলাপের রং কি লালই থাকবে? গোলাপটা মারা যাওয়ার পরেও কি, গোলাপটা তুলে ফেলার পরে গোলাপটা বইয়ের পাতার মধ্যে ধরো ঢুকিয়ে দিলে, ঠিক আছে, বা কোথাও রেখে দিলে দানিতে, গোলাপটা শুকিয়ে গেল, শুকানোর পরেও কি লাল থাকবে? আর চিরকালই কি লাল থাকবে? ইউনিভার্সাল মানে হচ্ছে চিরন্তন, ঠিক আছে, চিরন্তন সত্য যেটা, তাহলে এটা তুমি চিরন্তন বলতে পারবে না। ঠিক আছে?
তো এই হলো ডিফারেন্স। এবার দেখো এক্সাম্পল, আরো কিছু চেঞ্জেস আছে, ঠিক আছে, যে চেঞ্জেস গুলো আমি এক্সাম্পল, একটা দুটো এক্সাম্পল করিয়ে নিই, তারপরে বলবো কেননা সাবজেক্টে চেঞ্জ হবে, ভার্বের চেঞ্জটা আমি বলে দিলাম, অবজেক্টে চেঞ্জ হবে, অ্যান্ড একটা থাকে কমপ্লিমেন্টারি চেঞ্জ। কমপ্লিমেন্টারি চেঞ্জটা তোমাদের বলবো, সেটা দু একটা এক্সাম্পল করার পরে। দেখো সবার প্রথমে একটা, যে কোনো একটা সেন্টেন্স নিন, হি সেড, কমা, ইনভার্ট কমা, আমি একই সেন্টেন্স চার রকম করাবো, ঠিক আছে, চার রকম মানে চার রকমের টেন্স হয়, পাস্ট বলো, প্রেজেন্ট বলো, চার রকমের, চার রকমের সেন্টেন্স করাবো। চার রকমের সেন্টেন্স করলেই বুঝে যাবে যে কিভাবে ন্যারেশন চেঞ্জ হচ্ছে। হি সেড, কি বলা যায়, আই ইট রাইস, আমি ভাত খাই, বলা যেতেই পারে, এভরিডে। ফার্স্ট সেন্টেন্স, দেখো কি কি চেঞ্জ হয়। হিটা হি থাকে, সেডটাকে সেইডই রাখতে হয়, কমা আর ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসে। এবারে আসছো আসল ন্যারেশন চেঞ্জ কি করে করতে হচ্ছে সেটা। এবার আস্তে আস্তে আমি উদাহরণ দিই, উদাহরণ দেওয়ার পরে তোমাদেরকে রুলস বলবো, এবং সেটা আমাদের পাঁচ রকমের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। পাঁচটা সেন্টেন্সের জন্য পাঁচটা আলাদা রুলস থাকে, ঠিক আছে, সব কিছু বলে দেবো, কিন্তু আগে দেখে নাও কিভাবে হচ্ছে, তারপরে আমি আসছি বাই সেন্টেন্স, সেন্টেন্স ওয়াইজ। হি সেড দ্যাট, সে বলেছিল, এবার এবার আবার বাংলা করে নাও। সে বলেছিল, ফার্স্টের ক্ষেত্রে বাংলা করো, সে বলেছিল ইনভার্ট করার মধ্যে কি, আমি প্রতিদিন ভাত খাই। এটা তুমি শুনেছো, শুনে গিয়ে তোমার মাকে বলবে, জাস্ট ন্যারেশন চেঞ্জ করার একটাই নিয়ম, এটা তুমি মনে মনে ইমেজিন করে নেবে যে যে কথাটা তুমি শুনছো সেই কথাটা তুমি তোমার মাকে এসে বললে কি বলতে, কি বলতে, সে বলেছিল যে সে প্রতিদিন ভাত খায়, নট আমি, সেখানে আর আমি থাকবে না, তাহলে আইটা হয়ে যাবে কি হি। এবার দেখো ভার্বের চেঞ্জ, আই এর পরে দেখো ইট বলে একটা ভার্ব আছে, এবং এখানে একটা মাত্রই ভার্ব আছে, কে, ইট। তাহলে একটা মাত্রই যখন ভার্ব থাকবে তখন সেটা কি হবে, ভি ওয়ান থাকলে ভি টু, পাশে লিখে দিচ্ছি, ভি ওয়ান থাকলে তুমি করবে ভি টু, ভি টু থাকলে কি করবে হ্যাড, ভি3, আর ওয়াজ অথবা ওয়্যার যদি কোথাও দেখতে পাও সেখানে করবে হ্যাড বিন। ওকে, ক্লিয়ার। তাহলে ইট কিসে আছে বলো তো, ইট আছে ভি1-এ, হয়ে যাবে ভি2, তাহলে ই8। রাইস, রাইস মানে ভাত, রাইস। ওকে, এভরিডে। এবার দেখো এভরিডেটা তুমি লিখতে পারবে না এখানে, এই কেসেই বলছিলাম যে এইটা হচ্ছে তোমার চিরন্তন সত্য। সে আগেও ভাত খেয়েছে, এখনো ভাত খাচ্ছে, পরেও ভাত খাবে, পরেও সে প্রতিদিনই ভাত খাবে, এটা হচ্ছে চিরন্তন সত্য, ঠিক আছে। তাহলে এখানে তুমি চেঞ্জটা করতে পারবে না। কেন করতে পারবে না, আমি বললাম ইউনিভার্সাল ট্রুথ আর ট্রুথের মাঝখানে ডিফারেন্স আছে, এটাই হচ্ছে সেই কেস যেটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, এখানে যেমন আছে তেমন রেখে দিতে হবে, এটা হচ্ছে আনচেঞ্জড, ঠিক আছে। তাহলে হি ইট রাইস এভরিডে। কারণ এট বললে তো হাওয়া হয়ে গেছে, এটের পরে তো তুমি এভরিডে বসাতে পারবে না, কখনোই পারবে না। তো চিরন্তন সত্য কি, সে প্রতিদিন ভাত খায়, এটা চিরন্তন সত্য কেন, সে আগেও ভাত খেয়েছে, এখনো ভাত খায় প্রতিদিন, আবার ভবিষ্যতেও প্রতিদিন ভাত খাবে। এবার দেখো এই সেন্টেন্সটাই যদি নর্মাল দিত, কিরকম নর্মাল, হি সেড, কমা ইনভার্ট কমা, আই ইট রাইস, এটা যদি দিত, কি করতে, হি সেড দ্যাট হি এট, এইখানে তুমি করতে পারতে এট রাইস। ওকে, ইটটা এট হয়ে গেছে, আমি জাস্ট এখন ভার্বের চেঞ্জেস বলছি, নট অন্য কিছু চেঞ্জ, ঠিক আছে, অন্য কিছু চেঞ্জেস গুলোর নিয়ম লিখিয়ে দেবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স পরপর, তখন বুঝতে পারবে, জাস্ট ভার্বের চেঞ্জটা দেখে নাও।
তাহলে এট রাইস থাকলে ইট রাইস থাকলে ইটটা কি ছিল V1 এ, হয়ে গেছে এট V2 তে। এই চেঞ্জটা তুমি দেখতে পেলে। এটা কি হলো? এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, অথবা যেটাকে বলা হয় অভ্যাস বা প্র্যাকটিস, যেটা সে প্রত্যেক দিন করে। এমন কোনো দিন নেই যে সেটা করে না, সেটা যে প্রত্যেক দিন করে তার মানে সেটা হলো ইউনিভার্সাল ট্রুথ, অথবা সেটাকে প্র্যাকটিসের মধ্যে ধরা হয়, অভ্যাসগত কাজ। ওকে, এটা গেল। এবার নেক্সট V2 থেকে হ্যাড V3 কি করে হয়? এই একই সেন্টেন্স দেখো এখানে যদি তোমাকে দিত হি সেড কমা ইনভার্ট কমা আই এট রাইট, আমি ভাত খেয়েছিলাম, তাহলে তুমি তখন কি করতে? হি সেড দ্যাট, আই জায়গায় করে দিতে হি। এবার দেখো এট আছে, আমি জাস্ট ভার্বের চেঞ্জ বলছি, এট কিসে আছে দেখো V2, তাহলে V2 তে থাকলে তোমাকে কি করতে হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তাহলে V2 তে আছে মানে হ্যাড প্লাস V3 মানে কি এটটা হয়ে যাবে কি হ্যাড ইটেন, তারপরে যা আছে তাই রাইস। ক্লিয়ার? ওয়াজ ওয়ার্ড দিয়ে দেখে নাও, ওয়াজ ওয়ার্ড দিয়ে আমি বলে দিই, হি সেড কমা আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, বলাই যেতে পারে। তাহলে এটা তুমি কি করবে? হি সেড দ্যাট হি ওয়াজ আছে, দেখো ওয়াজ থাকলে আমার অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, V1 নাকি V2 নাকি কিচ্ছু দরকার নেই, ওয়াজ আছে। দ্যাট মিনস তুমি সেখানে ডাইরেক্ট ওয়াজ এর পরিবর্তে কি লিখবে? হ্যাড বিন, হ্যাড বিন, হি হ্যাড বিন ইটিং রাইট। ক্লিয়ার? ভার্বে তিনটে চেঞ্জ লিখে দিলাম এবং চারটে সেন্টেন্স লিখেছি। কেন চারটে সেন্টেন্স বললাম? কারণ একটা ইউনিভার্সাল ট্রুথ দিয়ে তোমাদেরকে বোঝানোর দরকার যে কখন চেঞ্জ হবে না। ঠিক আছে? তো এই গেল। এবার ভার্বের চেঞ্জ তোমরা দেখে নিলে। ভার্বের চেঞ্জেসের পরে এবার আসো সেন্টেন্স ওয়াইজ কি করে ন্যারেশন চেঞ্জ হয়। ফার্স্টেই নোট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করে? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। যেটা নর্মাল সেন্টেন্স হয় তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, নির্দেশাত্মক বাক্য। ঠিক আছে? যেটা কোনো একটা কথা বলছে বা না, জাস্ট নর্মাল কথা বা কোনো কিছু নির্দেশ করছে, দ্যাট ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা সিম্পল নর্মাল সেন্টেন্স, সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস গুলো ফার্স্টে লিখে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস গুলো ফার্স্টে লিখে নাও। 1 নম্বর, সেটা হচ্ছে যে সেড থাকলে তুমি সেইডই লিখবে, আনচেঞ্জ। সেড কোথায় থাকে বলো তো? সেড থাকে রিপোর্টিং স্পিচে, রিপোর্টিং স্পিচে। তাহলে সেড থাকলে সেড লিখবে। আর যদি কোথাও সেড টু দেখতে পাও, সেড টু এই পুরো জিনিসটা যদি কোথাও দেখতে পাও, সেড টু এই পুরো জিনিসটা হয়ে যাবে টোল্ড। ক্লিয়ার? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল। 2 নম্বর চেঞ্জ, কমা আর ইনভার্টেড কমা, এই যে পুরো জিনিসটা কমা আর ইনভার্টেড কমা, দেখবে হি সেড টু মি বলে একটা কমা থাকে, তারপরে ইনভার্ট কমা শুরু হয়। এই দুটো জিনিস চেঞ্জ হয়ে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে? দ্যাট। ক্লিয়ার? দ্যাটই বসাতে হবে, অন্য কিছু বসালে হবে না। 3 3 নম্বর কি বলছে না, সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, ভার্বের চেঞ্জ হবে। ভার্বের চেঞ্জ কি কি হবে? ফিউচার আর প্রেজেন্ট থাকলে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না। আর ভার্বের চেঞ্জ আমি আগেও বলে দিলাম। ঠিক আছে? তাহলে প্রিভিয়াসলি ডান লিখে দিলাম, প্রিভিয়াসলি ডান। ভার্বের চেঞ্জ কি কি হবে? প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের চেঞ্জ সেম হয়, প্রত্যেকটা চেঞ্জে, ওই জন্য ভার্বের চেঞ্জটাকে আমি আলাদা করে করে দিলাম। এবং যে আদার চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলো এক এক করে বলছি। ঠিক আছে? ওকে। আর কি চেঞ্জ হয় এখানে? অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্টের চেঞ্জ হবে।
ঠিক আছে, অবজেক্টে চেঞ্জ কিভাবে হবে, রিপোর্টিং স্পিচে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট অনুযায়ী হবে। এবার তোমাদেরকে একটা কথা, তোমরা প্রবলেম ফেস করতে পারো, কি প্রবলেম, সাবজেক্টে চেঞ্জ অবজেক্টে চেঞ্জ, স্যার বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? কারণ তুমি ইংরাজি ওয়েতে ভাবছো, ঠিক আছে, তুমি যদি সেটাকে একটু কষ্ট করে বাংলা করে নাও, এবং আমি যে তোমাদের কন্ডিশনটা বলছি সেই কন্ডিশনে যদি তুমি ফেলে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চেঞ্জটা হচ্ছে। প্র্যাকটিসের থ্রু হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তো এই কটা চেঞ্জেস হয়, এবং কমপ্লিমেন্টারি কিছু চেঞ্জ আছে। কমপ্লিমেন্টের মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে শেষে যদি কিছু থাকে, ধরো ইয়েস্টারডে, টুডে, নাও, দেন, এইসব যদি কিছু থাকে, তাহলে সেইগুলো কিছু চেঞ্জেস হয়। তাহলে কমপ্লিমেন্টারি চেঞ্জ বলে তোমরা হেডিং করবে, কমপ্লিমেন্টারি চেঞ্জ। এটা একটু তোমাদের নোট করে নিতে হবে, কারণ এটা অ্যাজ রুল তোমাকে ফলো করতেই হবে, এবং এই থাকলে সেটা লিখতেই হবে তোমাকে। ফার্স্ট অফ অল, নাও থাকলে সেটা দেন হয়ে যাবে, অ্যাগো থাকলে সেটা বিফোর হয়ে যাবে। ওকে, হেন্স থাকলে সেটা দেনস হয়ে যাবে। ওকে, দিস থাকলে সেটা দ্যাট হবে। দিস থাকলে সেটা দোজ হবে। ওকে, নেক্সট, হেয়ার থাকলে সেটা দেয়ার হয়ে যাবে। কাম থাকলে সেটা গো হয়ে যাবে। টুডে থাকলে সেটা কি হয়ে যাবে, দ্যাট ডে। দ্যাটটা তোমাকে বসাতেই হবে, এবং সেটা ম্যান্ডেটরি, দ্যাট ডে। টু নাইট থাকলে দ্যাট নাইট। যদি ইয়েস্টারডে বলে, কি লিখতে হবে, দা প্রিভিয়াস ডে। ওকে, যদি বলে লাস্ট নাইট, তাহলে লিখতে হবে দা প্রিভিয়াস নাইট। ওকে, যদি বলে টুমরো, লিখতে হবে দা নেক্সট ডে, অথবা দা ফলোইং ডে। যদি বলে যে নেক্সট ইয়ার, তোমাকে লিখতে হবে দা ফলোইং ইয়ার। ওকে, এই কিছু চেঞ্জেস আছে, এগুলো যদি তুমি কোথাও দেখতে পাও ন্যারেশন চেঞ্জে, জাস্ট এটা থেকে ওটা লিখতে হবে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এবং এই জিনিসগুলো দিয়ে তোমাদের ন্যারেশন চেঞ্জ হবে। এবার আসা যাক 5-10টা উদাহরণে। উদাহরণ যদি তুমি করো, তাহলে তোমাদের আহ, জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো, রাজু 1 নম্বর said to রাম, কমা, ইনভার্ট কমা। ঠিক আছে, I give you my pen today। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো। এবার এই সেন্টেন্সটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ভালো করে বুঝে নাও, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, জাস্ট নর্মাল একটা কথা বলা হচ্ছে, আই গিভ ইউ মাই পেন টুডে, আমি তোমাকে আমার একটা পেন দিয়েছি আজকে। তো এটা চেঞ্জেস, মানে ন্যারেশন চেঞ্জটা করবো কি করে, ভালো করে দেখে নাও। এবারে তোমাদের আসল জিনিস যেটা তোমরা বুঝবে, যদি রুলস ভুলে যাও, আগে ব্যাকওয়ার্ড করে দেখে নেবে রুলস গুলো, ভিডিওটাকে একটু আগে করে দেখে নাও রুলস গুলো দেখে নেওয়ার পরে আবার এই জায়গায় আসো, তারপরে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তাহলে রাজুটা রাজুই রেখে দেবো।
সেড টু, একটু আগেই কি বললাম, রুলস এর মধ্যে লেখা থাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড থাকলে তুমি সেডই লিখবে, কিন্তু সেড টু থাকলে সেটাকে লিখতে হবে টোল্ড। একটা চেঞ্জ। তারপরে রাম, রাম লিখে দিলে। এরপরে কি বলেছি, কমা আর ইনভার্টেড কমা, সরি কমা আর ইনভার্টেড কমা, এই দুটো চেঞ্জ হয়ে গেলে কি বসবে, দ্যাট বসবে। ওকে, দুটো চেঞ্জ। এবারে দেখো সাবজেক্ট আসছে, ইনভার্টেড কমার ভেতরের স্পিচটাকে কি বলে, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেখো আই আছে, তাহলে আই আছে মানে কি আমি এখানে আই বসাতে তো পারবো না। এবারে তোমাকে সেই কন্ডিশনে আবার ফেলছি যে তুমি আগে এটার বাংলা করো, বেঙ্গলি মিনিং তুমি করে নাও, যে রাজু রামকে বলছে, রাজু রামকে বলছে, কি বলেছে, ওই রাজু কথাটা বলেছে যে আমি আজকে তোমাকে আমার পেনটা দিলাম, এই কথাটা রাজু রামকে বলেছে। এই কথাটা তুমি, রাজু আর রামের মধ্যে কথা হচ্ছে, তুমি অ্যাজ এ থার্ড পার্সন ধরো শুনেছো, শুনে এসে তুমি তোমার মাকে বলবে, এইটা হচ্ছে তোমার কন্ডিশন ন্যারেশন চেঞ্জ করার। কি না, তুমি সেই কথাটা শুনে এসে তোমার মাকে বলবে, এবং কি বলবে, যে রাজু রামকে বলেছিল যে, এবার কি বলবো, আমি বলবে, আমি আর বলবে না, কি বলবে, যে সে আমার পেন বলবে, আমার পেনও বলবে না, কি বলবে, সে আমাকে দিয়েছিল বলবে, আমাকে দিয়েছিল বলবে না। ঠিক আছে, তুমি যদি রিপোর্টেড স্পিচ পড়ো তাহলে এইটাই মানে আসবে, যে আমি তোমাকে আমার পেন দিলাম। এবার তোমাকে বলতে কি, তাহলে রাজু যখন তার মাকে বলবে যে আমি তোমাকে, তাহলে রাজু মা কি ভাববে, রাজু ওর মাকে দেবে, এরকম, এরকম তো নয়। তাহলে কেসটা কি হবে, রাজু রামকে বলেছিল যে সে তাকে তার পেন ওই দিনকে দিয়েছিল, ওই দিন। এবার দেখো টুডেটা দ্যাট ডে কেন হলো, কারণ তুমি ধরো কালকে, কালকে ধরো স্কুলে শুনেছো, দিয়ে আজকে এসে তোমার মাকে বলছো, কালকে ধরো স্কুলে শুনেছো, কালকে বলতে ভুলে গেছো, আজকে তোমার মনে পড়লো তোমার মাকে এটা বলবে, তো তুমি মাকে বলছো, মা রাজু রামকে বলেছিল যে সে তাকে তার পেনটা ওই দিনটা দিয়েছিল, ওই দিন। টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। তাহলে কি বলবে, আয়ের জায়গায় হি লিখবে সে। এবার দেখো ভার্বের চেঞ্জ, ভার্বের চেঞ্জটা তুমি বাংলা করে আর করতে পারবে না, ভার্বের চেঞ্জের জন্য তোমাকে রুল শেখানো হয়েছে। কি রুল না, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড V3, আর ওয়াজ ওয়াজ থাকলে হ্যাড V। একদম তিনটে রুল মুখস্থ করে নেবে, তিনটে রুল দিয়েই তোমার ড্যান্স চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো গিভ আছে এবং একটাই ভার্ব আছে, যে ভার্বটা তুমি ফার্স্টে দেখতে পাবে সেই ভার্বটাকেই ওই রুলটা অ্যাপ্লাই করে দেবে। তাহলে গিভটা হয়ে যাবে গেভ, কারণ গিভ তোমার V1 এ আছে, V2 তে হয়ে যাবে গেভ। ঠিক আছে, তাহলে সে তাকে দিয়েছিল, এবার তো তোমাকে আর বলবো না, ইউ, ইউ মানে তোমাকে, তাকে বলতে হবে। তাহলে তাকে দিয়েছিল, তাহলে হি গেভ হিম। ক্লিয়ার, সে তাকে দিয়েছিল, কার পেন, আমার পেন, তোমার পেন, এরকম বলবো না, তার পেন, কারণ রাজু দিচ্ছে তাহলে তার পেন হবে, তাহলে হিজ পেন। আর টুডেটা কি চেঞ্জ হবে বললাম, টুডে থাকলে হয়ে যাবে দ্যাট ডে। ক্লিয়ার, পুরো ন্যারেশন চেঞ্জটা করলে এবার দাঁড়াবে যে রাজু টোল্ড হিম দ্যাট হি গেভ হিম হিজ পেন দ্যাট ডে। ক্লিয়ার, এবার দেখো যদি সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্টের চেঞ্জ যদি তোমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি এবার বলছি কিভাবে সাবজেক্টের চেঞ্জ ইজিলি করতে পারবে। এটা হচ্ছে একটু হাই লেভেল, যদি বুঝতে পারো খুব ভালো, আর না বুঝলে এটা স্কিপ করে দেবে, এই জিনিসটাকে স্কিপ করে দেবে। যদি বুঝতে পারো ওয়েল এন্ড গুড, আর যদি না বুঝতে পারো তাহলে আমি যে মেথড তোমাকে বললাম, তুমি তোমার মাকে এসে বলবে পরের দিন, সেই মেথড অ্যাপ্লাই করবে, দেখবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে হাই মেথড, যেটা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, এবং সেটা যদি বুঝতে পারো ওয়েল এন্ড গুড, ভালো, বুঝে নাও। দেখো কি কেস হয়, এইটা হলো তোমার রিপোর্টেড, সরি এক্সট্রিমলি সরি, রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে একটা সাবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে। তো রিপোর্টিং স্পিচে প্রথম জনকে 1 নম্বর ধরবে, রাজু হলো 1 নম্বর, আর যে অবজেক্ট তাকে ধরবে 2 নম্বর, মানে এ ফার্স্ট এ সেকেন্ড। এবার দেখবে রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ মানে ভেতরে, কমার ভেতরে যদি কোথাও ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন, পার্সন, এবার
বুঝতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে কি আমি, আমরা, আমার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি তুমি, তোমরা, তোমার, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সমস্ত কিছু থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন এখানে দেখো আই আছে ফার্স্ট পার্সন, ঠিক আছে। ইউ আছে কি এখানে সেকেন্ড পার্সন, ওকে। মাই আছে দেখো এখানে ফার্স্ট পার্সন, ওকে। আর কি আছে, আর কিছু না। তো দেখো এইগুলোই তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে রুলসটা কি বলছে, ফার্স্ট পার্সন 1 নম্বরকে নেবে, সেকেন্ড পার্সন 2 নম্বরকে নেবে, আর যদি কোনো অন্য পার্সন থাকে তাহলে অ্যাজ ইট ইজ সেটা তার প্রোনাউনটা বসে যাবে বা সেটাই বসে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট জনকে নেবে, তাহলে ফার্স্ট পার্সন আই বলছে, আই তো রাজুকে বলবে, তাহলে রাজুর রেসপেক্টিভ প্রোনাউন কি হবে, রাজুর রেসপেক্টিভ প্রোনাউন হি হবে, ওকে ক্লিয়ার। দেখো ইউ সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে নেবে, 2 নম্বরকে নেবে, তাহলে ইউ রামকে বলবে, রামকে বলছে। তাহলে ইউ যদি সেকেন্ড 2 নম্বরকে নেয়, ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড জনকে নেবে, 2 নম্বরকে নেবে, তাহলে যদি রামকে নেয় তাহলে রামের রেসপেক্টিভ তোমার প্রোনাউন কি আসবে, হিম আসবে। রামের জন্য তুমি তো ইউ বলবে না বা মি বলবে না, হিম বলবে। এবার দেখো আবার মাই আছে, মাই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন তাহলে কাকে নেবে, রাজুকে নেবে, তাহলে রাজুর জন্য কি বলবে, রাজুর পেন বললে কি বলবে ফার্স্ট পার্সনের জন্য, রাজুর জন্য বললে, রাজুর জন্য বললে কি হবে না তার পেন হবে, রাজুর জন্য কি আমার পেন বলবে, বা রাজুর, রাজুর পেনটাকে কি বলবে, রাজুর পেনটাকে কি তোমার পেন বলবে, বলবে না, তার পেন বলবে, তাহলে হিজ পেন। তাহলে এইভাবে আসছে অ্যাকচুয়ালি তোমার সাবজেক্ট বা অবজেক্টের চেঞ্জ গুলো। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে খুবই ভালো কথা। যদি না বুঝতে পারো আবার একটু পেছনে নিয়ে নেবে, দেখবে বুঝতে পারবে। একবার আমি বলে দিচ্ছি, ফার্স্ট পার্সন প্রথম জনকে নেবে, সেকেন্ড পার্সন দ্বিতীয় জনকে নেবে, আর রিপোর্টিং স্পিচে 1 আর 2 থাকবে, 3 নম্বর কিন্তু থাকবে না, কারণ একজন আরেকজনকেই বলবে, একজন আরেকজন তারেকজন বলবে বলবে না, ঠিক আছে। তাহলে 1 আর 2 থাকবে, এদিকে যদি ফার্স্ট পার্সন পাও তাহলে ফার্স্ট পার্সন 1 নম্বরকে টার্গেট করবে, আর এদিকে যদি সেকেন্ড পার্সন পাও সেকেন্ড পার্সন 2 নম্বরকে টার্গেট করবে। আর যদি এদিকে থার্ড পার্সন পেয়ে যাও, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পার্সন পেয়ে যাও তাহলে ওটা কাউকেই টার্গেট করবে না, তাহলে তোমাকে থার্ড পার্সন হিসাবে সেটা লিখতে হবে। এই পার্সনের কেস যদি বুঝে যাও তাহলে ওই কেস করার দরকার নেই। আর এইটা যদি না বুঝতে পারো তাহলে আগের কেস করতে হবে তোমাকে, বাংলা মানে করবে। বাংলা মানে করার পরে তুমি ভেবে নেবে যে ওই কথাটা পরের দিন গিয়ে তোমার মাকে বলবে, তাহলে কি বলতে, যদি সেই বলাতে কোনো চেঞ্জেস আসে তাহলে বুঝে নেবে যে তোমাকে চেঞ্জ করতে হবে। আর যদি সেই বলাতে কোনো চেঞ্জেস না আসে, ঠিক আছে, বারে বারে বলবে, একটা কথা একবার বললে তুমি বুঝতে পারবে না, তো তুমি মাকে গিয়ে বলবে যে এই কথাটা কি বললে আমি মাকে বলতাম, এরকম। তখনই বুঝতে পারবে চেঞ্জেস গুলো কি করে হয়। ঠিক আছে? দু একটা করি, করলে আবার বোঝা যাবে। তাহলে চেঞ্জেস গুলো সমস্ত কিছু বলে দিলাম, এবার আসছি আসল প্র্যাকটিসের জিনিস। 2 নম্বর কি বলছে দেখো, একই জিনিস করাচ্ছি, তাহলে চেঞ্জেস গুলো ভালো বুঝতে পারবে। রাজু সেড টু রাম কি বলবে, আই গেভ ইউ, এখন গিভ ইউ থেকে হয়ে গেল গেভ ইউ, ঠিক আছে, গেভ ইউ। টু ডেটা হয়ে যাবে তাহলে ইয়েস স্টারে, রিলেট করে, রিলেট করে দেখাচ্ছি তাহলে তো ভালো বুঝতে পারবে। এরপর র্যান্ডমলি দেবো, কি হবে, রাজুটা রাজুই থাকবে, সেড টুটা হয়ে যাবে টোল্ড, রামটা রামই রেখে দেবে, কমা আর ইনভার্টেড কমা চেঞ্জ হয়ে কি বসবে দ্যাট। দেখো আই, আই হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কাকে নেবে, প্রথম জনকে, তাহলে রাজুর জন্য তুমি কি বসাবে, আই বসাবে, না রাজুর জন্য ইউ বসাবে, না রাজুর জন্য হি বসাবে, রাজুর জন্য অবশ্যই হি বসাবে, হি। এটা আমি পার্সন দিয়ে বলছি, বাংলা মিনিং করেও বলবো, চাপ নেই। দেখো গেভ, গেভটা কিসে আছে, ভি তে আছে, গেভটা আছে তোমার ভি তে, তাহলে ভি তে যদি থাকে তাহলে ফর্মুলা কি বলছে, হ্যাড প্লাস ভি3, তাহলে একটা হ্যাড লিখবে, আর গেভের ভি3 কি হবে, গিভেন, তাহলে হয়ে গেল হ্যাড প্লাস ভি3। এবার দেখো আবার ইউ, ইউ কাকে নেবে, সেকেন্ড জনকে নেবে, রামকে নেবে, তাহলে রামের জন্য তুমি কি বসাবে, হিম বসাবে, অবশ্যই হিম বসাবে, কারণ এটা অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসে তুমি হি বসাতে পারবে না, হি হ্যাড গিভেন হি, এরকম তো হয় না, হি হ্যাড গিভেন হিম হবে। আর রামের জন্য, রাম যেহেতু রামের জন্য বলতে, তাহলে তুমি ইউ বা মি বসাতে পারবে না, কারণ এটা আই থাকলে মি বসতো, রাম আছে বলে হিম বসছে, বুঝতে পেরেছো। মাই পেন,
মাই পেন কাকে বলবে? রাজু। তাহলে রাজুর পেন, রাজুর পেনের জন্য তুমি কি বলবে? রাজুর পেনের জন্য তার পেন বলবে, আমার পেন থোড়াই বলবে, হিজ পেন। আরেকটা কি বললাম? ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি বললাম চেঞ্জেসটা? দা প্রিভিয়াস ডে। দেখো, এবার দেখো নেক্সট, একই রকমই আমি দিচ্ছি। রাজু সেড টু রাম, কমা, ইনভার্ট কমা, I was doing my homework. I was doing my homework in your house. Okay, তো এটা কি হবে? এটা হবে রাজু রাজু রেখে দেবো, সেড টুটা করে দেবো টোল্ড, রামটা রামই রেখে দেবো, কমা আর ইনভার্ট কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট। একদম স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ওইটার বাংলা মিনিংটা বলতে ভুলে গেছি। বাংলা মিনিংটা 2 নম্বরের বাংলা মিনিংটা দেখে নাও। কি বলছে? যে এটা বাংলা করো আগে, যে রাজু সেড টু রাম, রাজু রামকে বললো, কি বললো? আই গেভ ইউ মাই পেন ইয়েস্টারডে, আমি কালকে তোকে আমার পেন, আমার একটা পেন দিয়েছি। এটা বাংলাটা। এবারে এই বাংলাটা তুমি পরের দিন তোমার মাকে এসে বলবে। কি বলবে? একটু ট্রাই করো। কি বলবে? যে রাজু রামকে বলেছিল যে কালকে, বা ওই দিনকে, বা আগের দিনকে, কালকে তো বলবে না, বলবে আগের দিনকে, সে তাকে একটা তার পেন দিয়েছিল। এটাই বলবে। রাজু রামকে বলেছিল যে সে তাকে তার একটা পেন দিয়েছিল আগের দিন। কোন দিন জানি না, আগের দিন। ঠিক আছে? তাহলে ইয়েস্টারডে, এখানে যদি ইয়েস্টারডে লিখতে তাহলে কি ভুল হতো জানো? ইয়েস্টারডে যদি তুমি লিখতে এখানে, তাহলে বোঝাতো তুমি যেদিনকে মাকে বলছো ঠিক তার আগের দিন। কিন্তু ঠিক তার আগের দিন তো পেনটা দেয়নি, পেনটা দিয়েছে তারও আগের দিনকে। ঠিক আছে, ওই জন্য দ্য প্রিভিয়াস লিখতে হবে, আগের দিন, নট গতকাল, মানে ঠিক আগের দিন নয়, কিন্তু আগের দিন। রাজু টোল্ড হিম, এবার আসছি এখানে, চলে এসো। রাজু টোল্ড হিম দ্যাট, রাজু টোল্ড রাম দ্যাট। এবার দেখো, আমি আগে বাংলা মিনিং দিয়ে বলে দিই, বাংলা মিনিং দিয়ে হবে। রাজু রামকে বলেছিল আমি তোমার বাড়িতে আমার হোমওয়ার্ক করছিলাম, করিতেছিলাম। দেখো ওয়াজ ডুইং আছে, ঠিক আছে, করিতেছিলাম। এবার ভালো করে বুঝে নাও, এইটা তুমি পরের দিন তোমার মাকে গিয়ে বলবে। কি বলবে? যে রাজু রামকে বলেছিল যে সে তার বাড়িতে তার হোমওয়ার্ক করিতেছিল। তাহলে সে করতেছিল, তাহলে হি। এবার দেখো ভার্বের চেঞ্জ কি হবে? ওয়াজটা হয়ে, ওয়াজ আছে মানে ওয়াজটা হ্যাড বিনে কনভার্ট হবে, আর কিচ্ছু হবে না, হ্যাড বিন। এবার আরেকটা কথা বলে দিই, ভার্বে যে একটা চেঞ্জ হয়ে গেল তোমার, ভি 1 থেকে ভি 2 করে ফেললে, ভি 2 থেকে হ্যাড ভি 3 করে ফেললে, অথবা ওয়াজ ওয়ার থেকে হ্যাড বিন করে ফেললে, এইটা করার পরে, এটা করার পরে কিন্তু আর কোনো রকম ভার্বের চেঞ্জ হবে না। পরে যদি আরো ভার্ব থাকে, তোমাকে অ্যাজ ইট ইজ সেটা রেখে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে ডুইং কে নিয়ে তুমি হাত দিতে পারবে না, ডুইং কে তুমি ডুইং ই রাখবে। ক্লিয়ার? এবার দেখো মাই, আমার হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কটা হয়ে যাবে তার হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্ক তার বাড়িতে করেছিল, তার হোমওয়ার্ক কি হবে? হিজ, HW। এটা যদি মেয়ে হতো, কোনো মেয়েকে বলতো, তাহলে হার হোমওয়ার্ক, হার HW হতো। ইন ইয়োর হোম, ইয়োর মানে তোমার, তাহলে তার বাড়ি, হিজ হাউস। ওকে, এবার সেম জিনিস যদি আমাকে বলতো, সেম জিনিস যদি আমাকে বলতো, তাও দেখে নাও। রাজু said to me, comma invert comma, I was doing my homework in your house.
সেম জিনিস যদি আমাকে বলতো তাহলে কি হতো? একইভাবেই রাজু রাজু রেখে দিতাম, সেড টুটা করে দিতাম কি টোল্ড, মিটা মি রেখে দিতাম, এটা ইনভার্ট কমার কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এবার দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কাকে নেবে? প্রথম জনকে নেবে, রাজুকে। রাজুর জন্য তুমি কি বসাবে? হি বসাবে। ওয়াজ থাকলে কি বসাবে? হ্যাড বিন। এইটা চেঞ্জ হয়ে গেল মানে এই ডুইং নিয়ে কিচ্ছু করতে পারবো না, তাহলে এই ডুইংটাকে ডুইং এ রেখে দেবো। ওকে, মাই ফার্স্ট পার্সন, আমার, আমি, আমার, আমি, আমরা, এইসব হলে ফার্স্ট পার্সন হয়। তাহলে মাই মানে আমার, আমার মানে রাজুকে বোঝাবে। রাজুকে বোঝালে কি লিখবো? তার, হিজ, এইচ ডাব্লিউ, হোমওয়ার্ক, ইন। এবার দেখো ইয়োর আছে, ইয়োর মানে কি? ইয়োর মানে তো সেকেন্ড পার্সন, তোমার, তুমি, তোমরা, তোমার, তোমাদের, এইগুলোকে বলা হয় সেকেন্ড পার্সন। তাহলে এইগুলো যখন থাকবে তখন সে কে নেবে? সেকেন্ড ব্যক্তিকে নেবে, মি কে নেবে। এবার বলো, ইয়োর হাউস আমাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে, তার মানে তুমি তখন কি লিখবে? তার হাউস নাকি আমার হাউস? আমাকে বোঝালে আমার হাউস লিখবে, তাহলে ইন মাই হাউস। খুব সোজা। তাহলে দেখো এখানে আমি 4 রকমের 4টে দিয়ে দিলাম, আরো 4, আরো 6টা করাবো, মানে 10টা করাবো টোটালে। দেখো 10টা করলেই আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পেয়ে যাচ্ছি। দেখো যদি বলে হি সেড, কমা ইনভার্ট কমা, এখানে সেড টু মি, সেড টু ইউ, সেড টু রাম, হ্যাঁ না কিচ্ছু বলে, হি সেড দিস ইজ ইয়োর বুক। সে বলেছিল এটা তোমার বই। এবার একটা কথা ভালো করে বুঝানো, এই যে রিপোর্টিং স্পিচে যদি কখনো সেড বলে কারোর নাম না দেওয়া থাকে, বুঝতে পেরেছো? সেড, শুধু সেড থাকে, তাহলে এইসব কেসে এখানে বাই ডিফল্ট তুমি নিজেকে ওখানে ভেবে নেবে যে সেড টু মি বলা আছে, টু মিটা উজ্জ্ব আছে, উজ্জ্ব আছে মানে ওখানে বলা নেই, মানে সেড টু বলে যদি কাউকে না বলা থাকে তাহলে তোমাকে ওটা মনে মনে ভেবে নিতে হবে বাই ডিফল্ট যে ওখানে তোমাকে বলছে, হি সেড টু মি। ওকে, টু মিটা তোমাকে উচ্চ করে রেখে দিয়েছে। তাহলে এটাই হলো তোমার ট্রিক্স, এইগুলোই তোমার ট্রিক্স যেগুলো তোমাকে ন্যারেশন চেঞ্জের ভুলগুলো থেকে বাঁচাবে। ঠিক আছে, তাহলে ন্যারেশন চেঞ্জে কি বললাম? যে সেড থাকলে, শুধু যদি সেড বলা থাকে তাহলে সেই সেডটা তুমি ভেবে নেবে সেড টু মি বলা আছে, আমাকে বলছে। তাহলে হি সেড কিন্তু লিখবো না, মিটা কিন্তু লিখবো না, ওটা জাস্ট ওখানেও তোমাকে মনে মনে ভাবতে বলেছে, তুমিও তোমার মনে মনেই ভাববে, ওটা কিন্তু খাতায় লিখবে না। তাহলে হি লেখা আছে, হি লিখবে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি বলছে? সেড থাকলে সেডই লিখতে হবে, তাহলে সেড লিখে দিল। কমা আর ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দিস থাকলে দিসের জন্য আরেকটা দ্যাট আসবে, ভালো করে বুঝে নাও। কমপ্লিমেন্টারি পার্টে দেখো, কমপ্লিমেন্টারি পার্টে যেটা বুঝালাম এই দেখো কোথায় গেল। দেখো দিস থাকলে দ্যাট হয়, ঠিক আছে, এখানে দেখে নাও, দিস থাকলে তোমাকে দ্যাট লিখতে হবে, তাহলে এই দিসের জন্য আলাদা করে একটা দ্যাট আসবে। ওকে, তাহলে এখানে কি হলো? কমা ইনভার্ট কমা উঠে গিয়ে একটা দ্যাট বসলো। ওকে, আর এই দিসের জন্য আবার একটা আলাদা করে দ্যাট বসবে। ওকে, এবার বলো এখানে ভার্ব কটা আছে? ভার্ব একটাই আছে, দেখো, ইজ। আর কোনো ভার্ব আছে? ভার্ব নেই। এবার ইজটা কিসে আছে বলো তো? ভি 1 ভি 2, ভি 1-এ আছে, তাহলে ভি 1, তাহলে এখানে অবশ্যই এখানে ভি 1 লিখবে না, এইখানে তুই বোঝার জন্য এখানে লিখে দেবে এটা ভি 1-এ আছে, তাহলে ভি 1 থাকলে কিসে কনভার্ট হয়? ভি 2-তে কনভার্ট হয়, তাহলে ইজের ভি 2 কি? ওয়াজ। এবার দেখো ইন্টারেস্টিং জিনিস, ইয়োর বুক। ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন, ভালো করে বুঝে নাও, ইয়োর হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, ঠিক আছে, ইয়োর সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন সেকেন্ড জনকে নেবে, বুঝতে পেরেছো? তাহলে মানে প্রথম জন হচ্ছে হি, আর সেকেন্ড জনকে আমি বললাম যে সেডের পরে যদি কিছু না থাকে তাহলে বাই ডিফল্ট আমাকে বলছে ভেবে নিতে হবে, তাহলে সেকেন্ড জন আমি, তাহলে ইয়োর বুকটা হয়ে যাবে মাই বুক। আমি হলে আমার বই হবে, অন্য কারোর বই হবে মাই বুক। ওকে, 6 নম্বর দেখো, হি সেড, কমা, ইনভার্ট কমা, আই ওয়াজ হেয়ার
লাস্ট নাইট। ওকে, নাও চেঞ্জেস, হি থাকবে, সেডই থাকবে, কারণ এখানে সেড টু নেই। ওকে, সেডই থাকবে। কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসবে, বসলো। আইটা কি চেঞ্জ হবে এবার? আবার ওই নিয়মে আসি, তোর মাকে গিয়ে বলবে, কি বলবে? না, সে বলেছিল আমি গত রাত্রে এখানে ছিলাম। এটা তুমি তোমার মাকে পরের দিন গিয়ে বলবে, কি বলবে? যে সে বলেছিল যে সে সেই রাত্রে, গত রাত্রে বলবে না, সে সেই রাত্রে সেখানে ছিল। দেখো চেঞ্জেস গুলো একটু ভালো করে বোঝো। সে বলেছিল যে সে সেই রাত্রে সেখানে ছিল, এখানে এটা হয়ে গেছে সেখানে, গত রাত্রেটা হয়ে গেছে সেই রাত্রে, আর আইটা হয়ে গেছে সে, আমিটা হয়ে গেছে সে। তাহলে হি সেড দ্যাট হি। এবার দেখো ওয়াজ থাকলে কি চেঞ্জেস হয় বলেছিলাম, ওয়াজ এর জন্য তুমি ডাইরেক্ট হ্যাড বিন বসিয়ে দেবে, কিচ্ছু না, জাস্ট তিনটে রুলস, ভি টু হ্যাড, ভি3 ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। তাহলে হি হ্যাড বিন, হেয়ারটা হয়ে যাবে দেয়ার, লাস্ট নাইটটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট। ঠিক আছে, এত সোজা, এত সোজা করে মানে জাস্ট অঙ্কের ফর্মুলার মতো, তুমি একটা করে ধরবে, একটা করে চেঞ্জেস হবে। অঙ্কের ফর্মুলা তুমি বসিয়ে দেবে, ব্যাস ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। কোনো ভাবার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। 7, আই সেড টু ইউ, কমা ইনভার্ট কমা। কি দেওয়া যায়? মিস্টার শর্মা ইজ আওয়ার ওনলি কোচ। ওকে, দেখো এটা কি করে পড়বো। আই সেড টুটা হয়ে যাবে টোল্ড, ইউটা ইউই থাকবে, কমা ইনভার্ট কমা। এই সরি, কমা ইনভার্ট কমা হবে না, কমা ইনভার্ট কমার বদলে তোমার দ্যাট বসাতে হবে। মিস্টার শর্মা, এবারে দেখো মিস্টার শর্মাকে তুমি কোন পার্সন বলবে? থার্ড পার্সন, এটা না সেকেন্ড না ফার্স্ট, থার্ড পার্সন। থার্ড পার্সন হলে কাউকেও নেবে না, থার্ড পার্সনের জন্য হি বসবে। থার্ড পার্সন হলে তার জন্য তুমি যেটা আছে সেটাকেই রাখতে হবে, অন্য কিছু করা যাবে না। তাহলে মিস্টার শর্মা। থার্ড পার্সন হলে কোনো চেঞ্জেস হবে না, থার্ড পার্সন হলে অ্যাজ ইট ইজ সেরকম বসে যাবে। ইজ আছে, ইজটা হয়ে যাবে ওয়াজ, কেন হয়ে যাবে? কারণ ভি1 থাকলে ভি2 হবে। আওয়ার, দেখো আওয়ার হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সনে কি আছে? আই। তাহলে ফার্স্ট পার্সন আওয়ার, আই, আই বলতে আমাদেরই বলতে হবে, আই বলতে তোমাদের বা তাদের বলবো না, তাহলে আওয়ার আওয়ারই থাকবে, আওয়ারটা চেঞ্জ হবে না, আওয়ার অনলি কোচ। ক্লিয়ার হচ্ছে? দেখো, মাই মাদার সেড, কমা ইনভার্ট কমা, ইউ ডিড দ্য রাইট থিং। দেখো এটা চেঞ্জ কি করা হবে? মাই মাদার, মাই মাদারই থাকবে, কারণ এটা চেঞ্জ হয় না। সেড সেডই রেখে দেবো, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এবার দেখো ইউ, আমার মা আমাকে বলেছিল, ঠিক আছে, এটা ধরো তোমার মা বলেছিল, এটা তুমি পরের দিন তোমার বাবাকে কি বলবে? তাহলে কি বলবে? যে আমার মা আমাকে বলেছিল যে আমি এখানে, সেডের পরে কেউ নেই, সেডের পরে কেউ নেই মানে বাই ডিফল্ট আমাকেই বলছে, আমি বললাম যে আমাকে নিজেকে ধরে নেবে। মানে আমার মা বলেছিল, কাকে বলেছিল? আমাকেই বলেছিল যে তুমি, তাহলে তুমিটা কি এখানে? তুমিটা মানে আমি তো। মাই মাদার সেড, আমাকে বলেছিল যে আমি ঠিক কাজ করেছিলাম। এবার দেখো ওইভাবে যদি বলি পার্সন দিয়ে, ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে সেকেন্ডে যে থাকবে সে নেবে। এবার সেকেন্ডে তো কেউ নেই, কেউ নেই মানে বাই ডিফল্ট আমি রয়েছি, তাহলে আই। ওকে,
এবার দেখো ডিড। ডিড মানে হচ্ছে ভি 2। ভালো করে বুঝে নাও, ডিড হচ্ছে ভি 2 তে আসে। ভি 2 তে থাকলে কি হবে, হ্যাড ভি 3। তাহলে একটা হ্যাড তো আসবেই, ভালো করে বুঝে নাও। ভি 2 তে থাকার জন্য একটা হ্যাড আসবে। হ্যাড ভি 3 মানে একটা হ্যাড অটোমেটিক আসবে। আর ভি 3টা কার হবে, যা যে ভি 2 তে আছে তার ভি 3 হবে। তাহলে ডিডের ভি 3 কি, ডিডের ভি 3 হচ্ছে ডান। এখানে অনেকে গন্ডগোল হয়, কিন্তু এটা ভালো করে বুঝে নাও। ভি 2 ডিড আছে, তাহলে ডিডের ভি 2 থাকার জন্য একটা হ্যাড আসছে। আর ভি 3 আসবে কার, যার ভি 2 আছে তার ভি 3 আসবে। বা ডিডের ভি 3 ডান, দা রাইট থিং। বুঝে গেলে? তাহলে এই মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের তোমার ন্যারেশন চেঞ্জ। এটা যদি তোমরা দেখে থাকো, তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে যে ন্যারেশন চেঞ্জ কত সোজা হয়। ঠিক আছে, এরপরে আসছি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন বোঝাবো তখন বলবি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো খুব সোজা। ঠিক আছে, তো এইটা তোমাদের দেখে নাও ভালো করে। যদি না বুঝতে পারো আগে যাবে, আবার রিপিট করবে, দেখা রিপিট করবে, রিপিট করবে, যতবার বুঝতে পারবে না রিপিট করে নেবে, বুঝে যাবে। ঠিক আছে, খুব সোজা। ঠিক আছে, নেক্সট তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছি।